আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমি এক্সপেরিমেন্ট 1 নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডাকশন টু ম্যাথল্যাব। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সেশনাল কোর্সে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করব সেগুলো আমরা ম্যাথল্যাব সফটওয়্যারের মাধ্যমে করব। এই জন্য এক্সপেরিমেন্ট 1-এ আমরা ম্যাথল্যাব সফটওয়্যারের সাথে পরিচিত হব। এই এক্সপেরিমেন্টে টোটাল 8টা অবজেক্টিভ। প্রথম অবজেক্টিভ আমরা ম্যাথল্যাব সফটওয়্যার এবং ম্যাথল্যাব সফটওয়্যারের কিছু বেসিক কমান্ডের সাথে পরিচিত হব। সেকেন্ড অবজেক্টিভে ম্যাথল্যাবে ভেরিয়েবল ডিফাইন করার রুলসগুলো সম্পর্কে আমরা জানব এবং ম্যাথল্যাবে নিউমেরিক ভেরিয়েবলের জন্য যে কয়টা ভেরিয়েবল টাইপ আছে সেটার সাথে আমরা পরিচিত হব। থার্ড অবজেক্টিভে আমরা ম্যাথল্যাবে ম্যাট্রিক্সের ম্যানিপুলেশন কিভাবে করা যায়, অর্থাৎ ম্যাট্রিক্সের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন কিভাবে করা যায় এবং ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে কিভাবে মডিফাই করা যায় সেটা আমরা দেখব। ফোর্থ অবজেক্টিভে ম্যাথল্যাবে কিভাবে 2D গ্রাফ প্লট করা যায় সেটা আমরা শিখব। এরপর আমরা ম্যাথল্যাব স্ক্রিপ্ট অথবা ম্যাথল্যাব এডিটরের সাথে পরিচিত হব। পরের অবজেক্টিভে আমরা ম্যাথল্যাবের বিভিন্ন কন্ডিশনাল অপারেটর এবং লুপ কিভাবে ইউজ করা যায় সেটা শিখব, অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ এগুলো কিভাবে ম্যাথল্যাবে ইউজ করতে হয় আমরা দেখব। এরপর ম্যাথল্যাবে কিভাবে প্রোগ্রাম ডিবাগিং করা যায় সেটা আমরা শিখব এবং সর্বশেষ ম্যাথল্যাবে কিভাবে ইউজার ডিফাইন ফাংশন ডেভেলপ করতে হয় সেটা আমরা জানব। এই ভিডিওতে আমি অবজেক্টিভ এ আর বি নিয়ে আলোচনা করব। ম্যাথল্যাব শব্দটা এসেছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি থেকে। ম্যাথল্যাবে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করি ম্যাথল্যাব সফটওয়্যার এটাকে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসাবেই নেয়, অর্থাৎ ম্যাথল্যাবে প্রতিটা ভেরিয়েবল হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আমরা যদি ম্যাথল্যাবে কোনো একটা ভেরিয়েবল এভাবে অ্যাসাইন করি a = 2, তাহলে ম্যাথল্যাব এখানে যে ভেরিয়েবলটা নিবে সেটা ম্যাথল্যাব ধরে নিবে এটা 1 × 1 ম্যাট্রিক্স। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাথল্যাবকে বলা হয় প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক কম্পিউটিং এনভায়রনমেন্ট, যেটা ইঞ্জিনিয়ার্স এবং সায়েন্টিস্টরা ইউজ করে ডেটা অ্যানালাইসিস, অ্যালগোরিদম ডেভেলপমেন্ট এবং ম্যাথমেটিক্যাল মডেল ক্রিয়েশনের জন্য। সামটাইমস ইট ইজ কল্ড এ পাওয়ারফুল ক্যালকুলেটর ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সায়েন্টিস্ট। ম্যাথল্যাব সফটওয়্যারে অসংখ্য ইনবিল্ট ফাংশন আছে, যার কারণে এখানে যে কোনো ডেটা নিয়ে অ্যানালাইসিস করা খুব সহজ। এছাড়া স্পেশালাইজড ফিল্ডে রিসার্চ করার জন্য এখানে অনেকগুলো টুল বক্স আছে, যেমন সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং টুল বক্স, কন্ট্রোল সিস্টেম টুল বক্স, ওয়্যারলেস কমিউনিকেশন টুল বক্স, কম্পিউটেশনাল ফাইন্যান্স, রোবোটিক্স, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলবক্স এবং এই ধরনের আরও অনেক টুলবক্স আছে। এই টুলবক্সগুলোতে সংশ্লিষ্ট ফিল্ড রিলেটেড অনেক ধরনের ইনবিল্ট ফাংশন থাকে, যেগুলো ব্যবহার করে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার্সরা অনেক অ্যাডভান্স রিসার্চ করতে পারে। ম্যাথল্যাব সফটওয়্যারের ইনভেন্টর হচ্ছেন প্রফেসর ক্লেব মোলার। উনি একজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার প্রোগ্রামার। 1970 সালের দিকে উনি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোতে তার স্টুডেন্টদেরকে ফোরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিউমেরিক্যাল অ্যানালাইসিস শেখাতেন। ফোরট্রানের মাধ্যমে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে উনি দেখলেন এখানে অনেক বেশি পরিমাণ কোড লিখতে হয় এবং এটা খুব টাইম কনজিউমিং। এজন্য উনি ওনার স্টুডেন্টদেরকে আরও সহজে এবং কম সময়ে বোঝানোর জন্য ম্যাথল্যাব সফটওয়্যার ডেভেলপ করেন। পরবর্তীতে এই সফটওয়্যারটা খুব পপুলার হয়, এজন্য উনি জ্যাক লিটলকে নিয়ে 1984-এর দিকে একটা কোম্পানি স্টাবলিশ করেন যেটার নাম হচ্ছে ম্যাথওয়ার্ক। ওই সময় ম্যাথওয়ার্কের শুধু একটাই প্রোডাক্ট ছিল, ম্যাথল্যাব। বর্তমানে ম্যাথওয়ার্কের প্রোডাক্ট সংখ্যা হচ্ছে 100 এবং 2020 সালে ওয়ার্ল্ড ওয়াইড ম্যাথল্যাবের ইউজার সংখ্যা হচ্ছে 4 মিলিয়ন এবং 2015 সালের তথ্য অনুযায়ী প্রায় 5000 ইউনিভার্সিটিতে ম্যাথল্যাব শেখানো হয়। কমার্শিয়াল প্রোডাক্ট হিসাবে ম্যাথল্যাবের ফার্স্ট ভার্সন ছিল ম্যাথল্যাব 1.0, যেটা রিলিজ হয় 1984-এ, আর ম্যাথল্যাবের লেটেস্ট ভার্সন হচ্ছে ম্যাথল্যাব 9.9, যেটা রিলিজ হয়েছে সেপ্টেম্বর 17, 2020। এবার আমরা ম্যাথল্যাব সফটওয়্যার ওপেন করব এবং ম্যাথল্যাবের কিছু ইউজফুল কমান্ডের সাথে পরিচিত হব। এটাই হচ্ছে ম্যাথল্যাব সফটওয়্যার। এখানে এই অংশটাকে বলা হয় কমান্ড উইন্ডো। এখানে আমরা যে কোনো ইনস্ট্রাকশন লিখতে পারি অথবা যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি। এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। কমান্ড উইন্ডোতে যে ভেরিয়েবলগুলো ডিফাইন করা হবে অথবা প্রোগ্রামে যে ভেরিয়েবলগুলো ডিফাইন করা হবে সেগুলোর একটা লিস্ট এই ওয়ার্ক স্পেসে দেখাবে। আর এখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এটাকে বলা হয় কারেন্ট ডিরেক্টরি। আমরা যদি কোনো প্রোগ্রাম সেভ করি তাহলে সেটা কারেন্ট ডিরেক্টরিতেই সেভ হবে। তো এই লোকেশনটা আমরা আমাদের পছন্দ মতো চুজ করতে পারি। আমরা যে ফোল্ডারে প্রোগ্রাম সেভ করতে চাই অথবা যে ফোল্ডারের প্রোগ্রাম নিয়ে কাজ করতে চাই সেই ফোল্ডারটাই আমরা এখানে চুজ করে দিতে পারি। এবার আমরা কমান্ড উইন্ডোতে এই কমান্ডগুলো রান করে দেখব। ভার্সন কমান্ডের মাধ্যমে আমাদের কাছে যে সফটওয়্যারটা আছে সেটা কোন ভার্সন সেটা আমরা জেনে নিতে পারি। কমান্ড উইন্ডোতে যদি ভার্সন লেখা হয়, লিখে এন্টার প্রেস করলে এই সফটওয়্যারটা কোন ভার্সন সেটা এখানে দেখাচ্ছে। হেল্প কমান্ডের মাধ্যমে আমাদের এই ম্যাথল্যাবের সাথে কি কি প্যাকেজ অথবা টুল বক্স আছে সেটা আমরা দেখে নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা প্যাকেজেস এবং টুল বক্সের লিস্ট এখানে দেখাচ্ছে।
এই যে প্রথম টুলবক্সের নাম হচ্ছে ডেটা ফাংশন, ডেটা টাইপস, এলিমেন্টারি ফাংশন। আবার আমরা চাইলে এই ডেটা ফাংশন প্যাকেজে কি কি ফাংশন আছে সেটা আমরা দেখতে পারি। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো এখানে দেখাচ্ছে এই ডেটা ফাংশন প্যাকেজে কি কি ইনবিল্ট ফাংশন আছে। আবার আমরা যদি কোনো টুলবক্স অথবা প্যাকেজের নাম জানি আর সেই প্যাকেজ অথবা টুলবক্সে কি কি ফাংশন আছে সেটা দেখতে চাই, তাহলে হেল্প কমান্ড লিখে ওই প্যাকেজের নামটা দিয়ে দিতে হবে। যেমন একটু আগে আমরা যে প্যাকেজটা দেখলাম সেই প্যাকেজের নামটা যদি আমরা এখানে দিয়ে দিই, এই যে এখানেও সেম ফাংশনগুলো দেখাচ্ছে, কারণ ডেটা ফাংশন প্যাকেজে এই ফাংশনগুলোই আছে। সিমিলারলি আমরা যদি এলিমেন্টারি ফাংশন প্যাকেজে কি কি ফাংশন আছে সেটা দেখতে চাই, তাহলে হেল্প এলিমেন্টারি ফাংশন এটা লিখে দিলে এই ফাংশনগুলো চলে আসবে। এই যে এখানে এলিমেন্টারি ফাংশনের লিস্টগুলো দেখাচ্ছে। আবার আমরা যদি কোনো ইনবিল্ট ফাংশন সম্পর্কে জানতে চাই, যেমন এখানে এবিএস এটা একটা ইনবিল্ট ফাংশন, এটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে হেল্প এবিএস লিখলে এটা সম্পর্কে ইনফরমেশন চলে আসবে। দুঃখিত, আমি এখানে ভুল লিখেছি, এবিডি লিখেছি, তারপরেও এটা এবিডির পরিবর্তে এখানে হেল্প ফর এবিএস এটাই চলে এসেছে। এবিএস অ্যাবসলিউট ভ্যালু, এবিএস এক্স ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য এলিমেন্ট অফ এক্স। অর্থাৎ কোনো একটা ভ্যালু যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাই তাহলে এইভাবে লিখতে হবে এবিএস, আর ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিতে হবে। কোনো একটা ইনবিল্ট ফাংশনের নাম যদি আমাদের জানা না থাকে, কিংবা ম্যাথল্যাবে আদৌ ওই ফাংশন আছে কিনা সেটা যদি আমরা খুঁজে দেখতে চাই, তাহলে লুক ফর কমান্ড দিয়ে আমরা সেটা খুঁজতে পারি। লুক ফর কমান্ড দিয়ে আমরা যদি তার কাছাকাছি একটা নাম দিই, তাহলে এই কমান্ডটা ওই কাছাকাছি নামের যে ফাংশনগুলো আছে সেগুলো দেখাবে। যেমন ধরা যাক স্কোয়ার রুট বের করার জন্য ম্যাথল্যাবে কোনো ফাংশন আছে কিনা সেটা আমরা চেক করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব লুক ফর স্কোয়ার, এটা দিয়ে আমরা দিলাম। এই যে এখানে অনেক লিস্ট আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এসকিউআরটি স্কোয়ার রুট, এই জন্য একটা ফাংশন আছে। এরপর কমান্ড উইন্ডোতে যদি আমরা ডক কমান্ড দিই তাহলে ম্যাথল্যাবের হেল্প ডকুমেন্টেশন ওপেন হবে। যে ডক কমান্ড দেওয়ার পরে ম্যাথল্যাব হেল্প ডকুমেন্টেশনটা এখানে ওপেন হয়েছে। এটা অবশ্যই আমরা কমান্ড ছাড়াও এখানে হেল্প থেকে হেল্প ডকুমেন্টেশন এটা ক্লিক করলেও ম্যাথল্যাব ডকুমেন্টেশন চলে আসবে। এই ডকুমেন্টেশনে বিভিন্ন টুলবার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে আমরা যদি দেখি সিগন্যাল প্রসেসিং টুলবক্স, এটাতে ক্লিক করলে সিগন্যাল প্রসেসিং টুলবক্স সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। গেট স্টার্টেড এটা যদি ক্লিক করি তাহলে সিগন্যাল প্রসেসিং টুলবক্সের মধ্যে কি কি আছে সবগুলো দেখাচ্ছে। এই যে ইম্পোর্ট অর জেনারেট ডেটা, কীভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় অথবা জেনারেট করতে হয়, এখানে যে টপিকগুলো আছে এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখব প্রোগ্রাম সহ এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো খুবই হেল্পফুল। আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে সিগন্যাল প্রসেসিং সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। এরপর আমরা যদি কোনো একটা স্পেসিফিক ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই, অর্থাৎ ম্যাথল্যাব হেল্প ডকুমেন্টে ওই ফাংশন সম্পর্কে কি ইনফরমেশন আছে সেটা যদি জানতে চাই, তখন ডক আর ওই ফাংশনের নামটা এখানে লিখে দিতে হবে। যেমন আমরা যদি এসকিউআরটি এই ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এই যে এই ফাংশন সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এখানে চলে এসেছে। অর্থাৎ হেল্প ডকুমেন্টেশনে এই ফাংশন সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। এরপর এই কমান্ড উইন্ডোকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে সিএলসি এই কমান্ড ইউজ করতে পারি। এটা ইউজ করলে কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে যাবে। এরপর কন্ট্রোল সি কমান্ডের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউশন বন্ধ করে দিতে পারি। যেমন আমি এখানে একটা ইনস্ট্রাকশন লিখছি, এখানে আমি একটা ফর লুপ লিখেছি যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, ফাইনাল ভ্যালু হচ্ছে অনেক বড়, আবার স্টেপ সাইজ অনেক ছোট। তাহলে এটা এক্সিকিউট হতে অনেক সময় লাগবে। আমি যদি এটা এক্সিকিউট করি, এক্সিকিউট হতে অনেক সময় লাগবে। এখন যদি আমি এটা স্টপ করে দিতে চাই তাহলে আমি কন্ট্রোল সি দিলে এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে। এরপর কুইট ফাংশনের মাধ্যমে আমরা ম্যাথল্যাব সফটওয়্যার ক্লোজ করে দিতে পারি। এরপর আরেকটা কমান্ড আছে ফরম্যাট লুজ, এটা দিলে কমান্ড উইন্ডোতে লাইন স্পেসিংটা বেড়ে যাবে। আবার ফরম্যাট কম্প্যাক্ট দিলে কমান্ড উইন্ডোতে লাইন স্পেসিংটা কমে যাবে। আমি কমান্ড উইন্ডোতে ফরম্যাট লুজ লিখছি, এরপর আমি এখানে কিছু ভেরিয়েবল ডিফাইন করছি। এখানে যে স্পেসিং দেখা যাচ্ছে এটা বেশি স্পেসিং এখানে। আর যদি আমি এখানে ফরম্যাট কম্প্যাক্ট লিখি
এরপরে আবার কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন স্পেসিংটা অনেক কমে গেছে। এরপর ফরম্যাট লং এবং ফরম্যাট শর্ট এই নামে দুইটা কমান্ড আছে। ফরম্যাট লং দিলে ডেসিমেল পয়েন্টের পরে বেশি সংখ্যক ডিজিট দেখাবে, আর ফরম্যাট শর্ট লিখলে ডেসিমেল পয়েন্টের পরে অল্প সংখ্যক ডিজিট দেখাবে। এবার কমান্ড উইন্ডোতে আমরা ফাংশনগুলো টেস্ট করে দেখব। ফরম্যাট লং লিখলাম, লিখে 1/3 এই ক্যালকুলেশনটা করলাম। এরপর আমি ফরম্যাট শর্ট লিখলাম, লিখে সেম ক্যালকুলেশন করলাম। তো দুইটার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে দশমিকের পরে অনেকগুলো ডিজিট দেখাচ্ছে আর এখানে দশমিকের পরে মাত্র 4টা ডিজিট দেখাচ্ছে। এখানে এক্সিস্ট নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা ম্যাথল্যাবে কোনো একটা ভেরিয়েবল অলরেডি ডিফাইন করা হয়েছে কিনা, অথবা ওয়ার্ক স্পেসে ওই ভেরিয়েবলটা আছে কিনা, অথবা আমরা কোনো একটা ফাংশনের নাম নির্ধারণ করার পূর্বে ওই ফাংশনটা লাইব্রেরি ফাংশন হিসেবে আছে কিনা সেটা চেক করে নিতে পারি। যেমন আমাদের এখানে এ ভেরিয়েবল আছে, বি ভেরিয়েবল, ডি ভেরিয়েবল এগুলো এখানে আছে। এখন আমি যদি এক্সিস্ট ফাংশনের মাধ্যমে চেক করি, এই ভেরিয়েবলটা এখানে আছে কিনা, তো এটা রিটার্ন করেছে 1, তার মানে এই ভেরিয়েবলটা এখানে আছে। এখন এক্সিস্ট সি যদি আমি চেক করি, এখানে কোনো সি ভেরিয়েবল নাই, সেক্ষেত্রে এটা রিটার্ন দিবে 0। এবার আমরা ম্যাথল্যাবে ভেরিয়েবল ডিফাইন করার কিছু রুলস জানবো। ম্যাথল্যাবে সাধারণত ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না, তবে কিছু স্পেশাল কেসে আমরা ভেরিয়েবল টাইপটা বলে দিতে পারি। এখানে ভেরিয়েবলগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। যেমন আমরা এখানে যে দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে A to Z, এটাও A to Z, এখানে ক্যাপিটাল লেটার আর এখানে হচ্ছে স্মল লেটার, তাহলে ম্যাথল্যাব এই দুইটা ভেরিয়েবলকে আলাদা ভেরিয়েবল হিসাবেই ধরে নেবে। ভেরিয়েবল সবসময় লেটার সিম্বল দিয়ে শুরু হইতে হবে, অর্থাৎ নাম্বার অথবা অন্য কোনো সিম্বল দিয়ে ভেরিয়েবল শুরু করা যাবে না। যেমন এখানে ক্যাপিটাল এ দিয়ে শুরু হচ্ছে, এখানে স্মল এ দিয়ে শুরু হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু আমরা এখানে যদি দিতাম 2AZ, সেক্ষেত্রে এটা ভুল হতো। ভেরিয়েবলের নাম দেওয়ার সময় লেটার, ডিজিট এগুলো ব্যবহার করা যাবে, আর সিম্বলগুলোর মধ্যে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অন্য কোনো সিম্বল ইউজ করা যাবে না। ভেরিয়েবল নেমের লেন্থ সর্বোচ্চ 63 ক্যারেক্টার হতে পারবে। আর এখানে এই বিষয়টা অলরেডি আমরা জানি কিভাবে ম্যাথল্যাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়। ম্যাথল্যাবের কমান্ড উইন্ডোতে সবসময় যে ডাবল অ্যারো সিম্বলটা দেখায় এটাকে বলা হয় ম্যাথল্যাব প্রম্পট। এখানে ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, আর যে সেমিকোলন দেওয়া হয়েছে এটাকে বলা হয় সাবট্রেস কমান্ড আউটপুট। এই সেমিকোলনটা দিলে ম্যাথল্যাব ইনস্ট্রাকশন এক্সিকিউশন হওয়ার পরে রেজাল্ট দেখাবে না, আর যদি সেমিকোলন না দেওয়া হয় তাহলে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে রেজাল্ট ডিসপ্লে করবে। পার্সেন্ট সাইনকে বলা হয় কমেন্ট অপারেটর। আমরা যদি ইনস্ট্রাকশনের পরে কোনো কমেন্ট করতে চাই তাহলে পার্সেন্ট সাইন দিয়ে এখানে আমরা কমেন্ট করতে পারি। এক্ষেত্রে ম্যাথল্যাব এখানে যে লেখাগুলো লেখা হচ্ছে এটাকে কমান্ড হিসেবে ট্রিট করবে না, এগুলাকে কমেন্ট হিসেবে ধরে নেবে। এতক্ষণ ধরে ভেরিয়েবল ডিফাইন সংক্রান্ত যে বিষয়গুলো আমরা দেখলাম সেগুলো এখন ম্যাথল্যাবে ভেরিফাই করে দেখব। যেমন আমরা যদি একটা ভেরিয়েবলের নাম 2AD এবং 2A = 3 এভাবে লিখি, আমরা দেখতে পাচ্ছি ম্যাথল্যাব এটাকে ভুল দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে A2 = 3 এভাবে দিই তাহলে এটা ভুল হবে না। এরপর আমি যদি এভাবে লিখি A@D এভাবে দিয়ে যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, এটা ভুল দেখাচ্ছে, কারণ এই সিম্বলটা ইউজ করা যাবে না। আমি যদি A#D এভাবে দিয়ে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, এটাও ভুল হবে। স্পেশাল সিম্বলগুলোর মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করা যাবে। আমি A_D দিয়ে যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি সেটা ঠিক হবে। এরপর সাবট্রেস কমান্ড আউটপুটের বিষয়টা আমরা দেখব। আমরা যদি এরকম কিছু লিখি 2 + 3, এখানে সেমিকোলন দিই, তাহলে ক্যালকুলেশনের পরে রেজাল্টটা শো করবে না, কিন্তু 2 + 3 সেমিকোলন যদি না দিই ক্যালকুলেশনের পরে রেজাল্ট শো করবে। সাইজ অফ ভেরিয়েবলস, এই বিষয়টা আমি অলরেডি বলেছি। ম্যাথল্যাবে আমরা যে ভেরিয়েবলগুলো ডিফাইন করি এগুলো সবগুলোই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসেবে থাকে। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল এভাবে অ্যাসাইন করি m = 3, আর সাইজ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে যদি আমরা এটা সাইজ জানতে চাই তাহলে এটা আসবে 1 × 1, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স কিন্তু এখানে একটা রো আছে আর একটা কলাম আছে। আবার আমি যদি A = 1, 2, 3 এভাবে লিখি আর এটা সাইজ জানতে চাই তাহলে এটা আসবে 1 × 3, অর্থাৎ এটাতে একটা রো আছে আর 3টা কলাম আছে। এই বিষয়টা এখন আমরা কমান্ড উইন্ডোতে প্র্যাকটিস করে দেখব। আমি লিখলাম A = 4, আর সাইজ ফাংশনের মাধ্যমে আমি এর সাইজ কত সেটা দেখব, এটা হচ্ছে 1 × 1। আর আমি যদি ক্যাপিটাল A = এভাবে অ্যাসাইন করি 1,
2, 3, 4। এরপর এভাবে সাইজ এ এটা জানতে চাই, এটা আসলো 1 × 4, অর্থাৎ এখানে একটা রো আছে, 4টা কলাম আছে। আবার যদি এভাবে লেখা হয় কমার পরিবর্তে সেমিকোলন, একইভাবে আমরা এটা সাইজ জানতে চাই, তখন এটা আসলো 4 × 1, অর্থাৎ এখানে রো আছে 4টা, কলাম আছে একটা। তো ম্যাথল্যাবে একই রো বোঝাতে কমা অথবা স্পেস ইউজ করা হয়, আর ভিন্ন রো বোঝাতে সেমিকোলন ইউজ করা হয়। ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলের সাইজ অনুযায়ী ভেরিয়েবলগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন কোনো একটা ভেরিয়েবলে যদি শুধু একটা ভ্যালু অ্যাসাইন করা হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটা যদি 1 × 1 হয়, তখন এগুলোকে বলা হয় স্কেলার। আর ভেরিয়েবলে যদি ডেটাগুলো রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ রাখা হয়, অর্থাৎ একটা রো একাধিক কলাম অথবা একটা কলাম একাধিক রো এভাবে থাকে, তখন ওইটাকে বলা হয় ভেক্টর। যেমন এই ভেরিয়েবলে একটা রো আছে, 3টা কলাম আছে, তো এটাকে আমরা বলতে পারি এটা একটা ভেক্টর। আর ভেরিয়েবলে যদি একাধিক রো অথবা একাধিক কলাম থাকে, তখন সেটাকে বলা হবে ম্যাট্রিক্স। এরপর 3 অথবা এর বেশি ডাইমেনশনের যদি ম্যাট্রিক্স থাকে, সেটাকে বলা হয় টেন্সর অথবা অ্যারে। ম্যাট্রিক্স টাইপ ভেরিয়েবলের এক্সাম্পল হচ্ছে গ্রে স্কেল পিকচার, আর টেন্সর অথবা অ্যারে টাইপ ভেরিয়েবলের এক্সাম্পল হচ্ছে কালার পিকচার। এখানে আমরা একটা অডিও সিগন্যাল দেখতে পাচ্ছি। অডিও সিগন্যালের যেই ডেটাগুলো, সেগুলো যদি ভেরিয়েবলে রাখা হয়, সেটা এই ফরম্যাটে রাখা হয়। এখানে অডিওর প্রথম স্যাম্পলের ভ্যালু, সেকেন্ড স্যাম্পলের ভ্যালু, থার্ড স্যাম্পলের ভ্যালু এভাবে রাখা হয়। তো এভাবে রাখা হলে যে ভেরিয়েবলটা আমরা পাবো সেটা হবে ভেক্টর টাইপের ভেরিয়েবল। গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে ইমেজের মূল ইনফরমেশন হচ্ছে ইন্টেন্সিটি লেভেল। ইন্টেন্সিটি লেভেলকে 0 থেকে 255 এই রেঞ্জের নাম্বারগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে ইমেজের ছোট একটা অংশকে জুম করে দেখানো হচ্ছে। এখানে ইমেজের যে ছোট ছোট ব্লক দেখা যাচ্ছে, ওগুলোকে বলা হয় পিক্সেল। এখানে এই পিক্সেলের ইন্টেন্সিটি হচ্ছে ফুললি ডার্ক, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 0 দিয়ে। আবার এই পিক্সেল হচ্ছে ফুললি ব্রাইট, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 255 দিয়ে। আবার এটা একেবারে ফুললি ব্রাইট না, একটু শ্যাডো আছে, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 221 দিয়ে। এভাবে গ্রে স্কেল ইমেজের ইনফরমেশনগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেটা হবে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এই ধরনের ডেটা রাখার জন্য আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করব, সেটা হবে ম্যাট্রিক্স টাইপের ভেরিয়েবল। আবার কালার ইমেজের ক্ষেত্রে এক একটা পিক্সেলের জন্য 3 ধরনের ইনফরমেশন থাকে। রেড, গ্রিন, ব্লু, এই 3টে বেসিক কালার ইনফরমেশন থাকে। এই ধরনের ইনফরমেশনগুলো আমরা যে ভেরিয়েবলে রাখবো, সেই ভেরিয়েবল টাইপ হবে টেন্সর অথবা অ্যারে টাইপ ভেরিয়েবল। ওয়ার্ক স্পেস, ম্যাথল্যাবের ওয়ার্ক স্পেসের সাথে অলরেডি আমরা পরিচিত হয়েছি। ম্যাথল্যাব প্রোগ্রামে কিংবা কমান্ড উইন্ডোতে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি, সেটার একটা লিস্ট ওয়ার্ক স্পেসে দেখাই। এজন্য ওয়ার্ক স্পেসকে বলা হয় ম্যাথল্যাবস মেমোরি। ম্যাথল্যাবের কমান্ড উইন্ডোতে যদি আমরা এই 3টে ভেরিয়েবল অ্যাসাইন করি, তাহলে ওয়ার্ক স্পেসে এই ভেরিয়েবলগুলোর একটা লিস্ট তৈরি হবে। ওয়ার্ক স্পেসে কী কী ভেরিয়েবল আছে, সেই লিস্টটা যদি আমরা কমান্ড উইন্ডোতে দেখতে চাই, তাহলে WHOS হুজ কমান্ডটা ইউজ করতে হবে। কমান্ড উইন্ডোতে এই কমান্ডটা এক্সিকিউট করলে ওয়ার্ক স্পেসে যত ভেরিয়েবল আছে, সবগুলোর একটা লিস্ট তৈরি হবে। এই লিস্টে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের সাইজ, ভেরিয়েবল কত বাইটের এবং ভেরিয়েবল ক্লাস কী, এই ইনফরমেশনগুলো দেখাবে। ওয়ার্ক স্পেস থেকে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিলিট করতে চাই, তাহলে ক্লিয়ার কমান্ড ইউজ করতে হবে। ক্লিয়ার কমান্ডের পরে যে ভেরিয়েবল ডিলিট করতে চাচ্ছি, সেগুলোর নাম দিয়ে দিলে সেই ভেরিয়েবলগুলো ডিলিট হয়ে যাবে। আর ওয়ার্ক স্পেসের সব ভেরিয়েবল যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে ক্লিয়ার অল দিলে সবগুলো ভেরিয়েবল ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে কমান্ড উইন্ডোতে কয়েকটা ভেরিয়েবল অ্যাসাইন করেছি, এই ভেরিয়েবল লিস্টগুলো এখানে ওয়ার্ক স্পেসেও দেখাচ্ছে। এখন এই লিস্টটা যদি আমি এখানে কমান্ড উইন্ডোতে দেখতে চাই, আমি WHOS কমান্ডটা দিব, দেওয়ার পরে এই যে ভেরিয়েবল লিস্টটা এখানে চলে এসেছে। এবার আমি যদি এখান থেকে কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবলকে ডিলিট করতে চাই, আমি এভাবে লিখব ক্লিয়ার। সাপোজ আমি এ কে ডিলিট করতে চাই, এ লিখে এটা এখান থেকে চলে গেছে। আমি যদি WHOS কমান্ড দিয়ে আবার দেখি, আমরা দেখতে পাবো এখানে এই ভেরিয়েবলটা নাই। আর ওয়ার্ক স্পেসের সবগুলো ভেরিয়েবলকে যদি আমরা ডিলিট করতে চাই, আমরা লিখব ক্লিয়ার অল। এটা লিখলে সবগুলো ভেরিয়েবল চলে যাবে। এরপর কমান্ড উইন্ডোকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে CLC ক্লিয়ার কমান্ড উইন্ডো, এই কমান্ডটা দিলে কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথল্যাবে কাজ করতে গিয়ে যদি আমরা এমন অবস্থায় পড়ি, যেখানে আমাদেরকে কম্পিউটার শাটডাউন করতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক স্পেসের যে ভেরিয়েবলগুলো আছে, সেগুলোকে সেভ করে রাখতে হবে, এক্ষেত্রে আমরা সেভ কমান্ডটা ইউজ করতে পারি। সেভ কমান্ড ইউজ করলে ওয়ার্ক স্পেসে এখন যে ভেরিয়েবলগুলো আছে, সেগুলো কারেন্ট ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমরা যখন কাজ শুরু করব, তখন লোড কমান্ডটা ইউজ করলে ওই ভেরিয়েবলগুলো আবার রিলোড হয়ে যাবে।
আবার আমরা যদি ওয়ার্ক স্পেসে সবগুলো ভেরিয়েবল সেভ করতে না চাই, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ভেরিয়েবলগুলোকে সেভ করতে পারি। তখন সেভ লিখে আমরা যে ফাইলে সেভ করব সেই ফাইল নেমটা এখানে দিব, তারপর ডেটা লিখে যে ভেরিয়েবলগুলোকে আমরা সেভ করতে চাই সেই ভেরিয়েবলগুলোর নাম এখানে দিয়ে দিব। তখন ভেরিয়েবলগুলো আমরা এখানে যে ফাইল নেম দিয়েছি সেই নামে কারেন্ট ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে। এরপর লোড লিখে ফাইল নেমটা এখানে দিয়ে দিলে সেই ভেরিয়েবলগুলো আবার ওয়ার্ক স্পেসে রিলোড হয়ে যাবে। তো যে কমান্ডগুলো আমি আলোচনা করেছি সেগুলো এখন ভেরিফাই করে দেখব। আমি কমান্ড উইন্ডোতে এখানে কিছু ভেরিয়েবল অ্যাসাইন করেছি যেগুলো ওয়ার্ক স্পেসেও দেখাচ্ছে। আমি এখন সেভ কমান্ড দিয়ে এগুলোকে সেভ করব। সেভ কমান্ড দেওয়ার পরে যে আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট ডিরেক্টরিতে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই ভেরিয়েবলগুলোকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার অল দিয়ে আমি সবগুলোকে ক্লিয়ার করে দিলাম, সিএলসি দিয়ে কমান্ড উইন্ডোটাকেও ক্লিয়ার করে নিলাম। এরপর আমি যদি আগের ভেরিয়েবলগুলোকে রিলোড করতে চাই, আমি এখানে লোড কমান্ড দেব। লোড কমান্ড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আগের ভেরিয়েবলগুলো এখানে রিলোড হয়ে গেছে। এবার আমি যদি কিছু স্পেসিফিক ভেরিয়েবলকে একটা নির্দিষ্ট ফাইলে সেভ করতে চাই, আমি লিখব সেভ, সাপোজ আমি ফাইল নেম দিচ্ছি ABC, আর যে ভেরিয়েবলগুলো লোড করতে চাচ্ছি সেটা হচ্ছে A আর B। তো এই কমান্ডটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ABC নামে এখানে একটা ফাইল তৈরি হয়েছে। এরপর আমি ওয়ার্ক স্পেসটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি যদি A আর B ভেরিয়েবলকে রিলোড করতে চাই, আমি লিখব লোড, এখানে যে ফাইলের মধ্যে তাদেরকে সেভ করেছি সেই ফাইলটা। তা আমরা দেখতে পাচ্ছি এখানে A আর B ভেরিয়েবলটা রিলোড হয়ে গেছে। এবার আমি ম্যাথল্যাবের নিউমেরিক টাইপ ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, অর্থাৎ নাম্বার নিয়ে কাজ করার জন্য ম্যাথল্যাবে যে কয়টা ভেরিয়েবল টাইপ আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব। ম্যাথল্যাবের নিউমেরিক টাইপ ভেরিয়েবলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অথবা ফ্র্যাকশনাল নাম্বারস ভেরিয়েবল, ইন্টিজার নাম্বারস অথবা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল। ফ্লোটিং টাইপের জন্য দুই টাইপের ভেরিয়েবল আছে, একটাকে বলা হয় ডাবল প্রিসিশন আর একটাকে বলা হয় সিঙ্গেল প্রিসিশন। আর ইন্টিজার টাইপ নাম্বারের জন্য 8, 16, 32 অথবা 64 বিট ভেরিয়েবলস, যেগুলোকে সাইন্ড অথবা আনসাইন্ড নাম্বার হিসেবে ইউজ করা যায়। প্রথমে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারসের সাথে পরিচিত হব। ম্যাথল্যাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস ডাবল প্রিসিশন অথবা সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। ম্যাথল্যাবে যদি আমরা কোনো ভেরিয়েবল টাইপ উল্লেখ না করে একটা ভেরিয়েবল ডিফাইন করি, তাহলে বাই ডিফল্ট ওই ভেরিয়েবলটাকে ডাবল প্রিসিশন ভেরিয়েবল হিসেবে ধরে নেওয়া হয়। যেমন আমি যদি একটা ভেরিয়েবল লিখি a = 5, ম্যাথল্যাব এটাকে ডাবল প্রিসিশন ভেরিয়েবল হিসেবে ধরে নিবে। WHOS কমান্ড দিয়ে যদি আমি দেখি, আমরা দেখব যে এই ভেরিয়েবলটার ক্লাস হচ্ছে এখানে ডাবল, অথবা ক্লাস নামে একটা ফাংশন আছে, ক্লাস এ দিয়ে যদি আমরা এর ক্লাস জানতে চাই তাহলে আসবে এটা ডাবল। ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টের জন্য IEEE একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যেটাকে বলা হয় IEEE স্ট্যান্ডার্ড 754। ম্যাথল্যাব সফটওয়্যার এই স্ট্যান্ডার্ড অথবা এই ফরম্যাট ফলো করে ডাবল প্রিসিশন ভেরিয়েবলগুলোকে মেমোরিতে স্টোর করে। আর ডাবল প্রিসিশন টাইপ ভেরিয়েবলগুলো হচ্ছে 64 বিটের ভেরিয়েবল। তো এখানে এটাই হচ্ছে ডাবল প্রিসিশন টাইপ ভেরিয়েবলের ফরম্যাট। এখানে মোস্ট সিগনিফিক্যান্ট যে বিটটা আছে এটাকে বলা হয় সাইন বিট। এটা যদি 1 হয় তাহলে নাম্বারটা হবে নেগেটিভ, এটা যদি 0 হয় নাম্বারটা হবে পজিটিভ। এর পরের যে 11 বিট এগুলাকে বলা হয় এক্সপোনেন্ট। তারপরে আরও 52 বিট আছে, এই বিটগুলোকে বলা হয় ফ্র্যাকশন। কম্পিউটারে যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার এই ফরম্যাটে স্টোর হয়। আর এই ফরম্যাটের নাম্বারের যে ভ্যালু সেটা ক্যালকুলেশন করা হয় এই ইকুয়েশনের মাধ্যমে, -1 s, অর্থাৎ এখানে সাইন বিট বোঝানো হয়েছে। s যদি 1 হয় তাহলে এটা হবে নেগেটিভ, আর s যদি 0 হয় তখন এটা হয়ে যাবে পজিটিভ। এরপরে 2 এক্সপোনেন্ট মাইনাস বায়াস। তো এখানে এই যে 11 বিট নাম্বার আছে, এই 11 বিট নাম্বার দ্বারা আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে এক্সপোনেন্ট। আর ম্যাথল্যাবে এই বায়াস ভ্যালুটা ধরে নেওয়া হয়েছে 1023। এরপর এখানে যে ফ্র্যাকশনাল বিটগুলো আছে সেগুলো লেখা হয় এইভাবে 1 পয়েন্ট ফ্র্যাকশনাল বিটস, অর্থাৎ এখানে F51, F50 এভাবে F0 পর্যন্ত সবগুলা বিট জাস্ট দশমিকের পরে বসিয়ে দেওয়া হবে। ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা এটার উইকিপিডিয়া ডকুমেন্টটা দেখে নিতে পারি। এখানে ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাট সম্পর্কে বিস্তারিত লেখা আছে, যে আমি এই ফরম্যাটটা অলরেডি দেখিয়েছি। আর এখানে কিছু এক্সাম্পলও আছে। প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 0, অর্থাৎ নাম্বারটা হবে পজিটিভ। এরপরে এক্সপোনেন্ট অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি 10টা 1। 10টা 1-এর জন্য ইকুইভ্যালেন্ট ডেসিমেল ভ্যালু হবে 1023, তাহলে এখানে এক্সপোনেন্ট হচ্ছে 1023। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকশনাল পার্টের সবগুলো বিটই হচ্ছে 0। এখন এই নাম্বারের যে ইনফরমেশন আছে সেটা যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করি তাহলে আমরা এটার ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা লিখতে পারি -1 কারণ সাইন বিট হচ্ছে 0, ইন্টু 2
1023 মাইনাস 1023, কারণ এখানে এক্সপোনেন্ট ছিল 1023, ইন্টু 1 পয়েন্ট সব হবে এখানে 0। তাহলে এটার ভ্যালু কত হবে? এটা হচ্ছে 1 ইন্টু 2^0 ইন্টু 1, অর্থাৎ এটার ভ্যালু হবে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 64 বিটের করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 1। তো এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা একটু ভালোভাবে বোঝার জন্য এখান থেকে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করে দেখতে পারি। এই ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হবে এটা, এর থেকে বড় নাম্বার নিয়ে আমরা ম্যাথল্যাবে কাজ করতে পারবো না। আর মিনিমাম পজিটিভ নাম্বার হচ্ছে এটা, এর থেকে মিনিমাম পজিটিভ নাম্বার নিয়ে আমরা ম্যাথল্যাবে কাজ করতে পারবো না। ডাবল প্রিসিশন টাইপ ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত হবে সেটা আমরা ম্যাথল্যাবেও দেখে নিতে পারি। ম্যাথল্যাবে একটা ফাংশন আছে রিয়েল ম্যাক্স, এখানে ডেটা টাইপ যদি আমরা বলে দিই তাহলে ডাবল টাইপের জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে দেখাবে, যেখানে দেখাচ্ছে 1.7977, এটার মতোই। এরপর রিয়েল মিন ফাংশনের মাধ্যমে আমরা ডাবল টাইপ ভেরিয়েবলের জন্য মিনিমাম নাম্বার কত সেটাও জেনে নিতে পারি, সেটা হচ্ছে এই ভ্যালুটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম ভ্যালু। এরপরে ম্যাথল্যাবে ফ্র্যাকশনাল নাম্বার রিপ্রেজেন্টেশন করার জন্য সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ইউজ করা যায়। এক্ষেত্রেও ম্যাথল্যাব সফটওয়্যারে IEEE স্ট্যান্ডার্ড 754 ফলো করা হয়েছে। সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলগুলো হচ্ছে 32 বিটের ভেরিয়েবল। এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে সাইন বিট, এরপরের 8 বিট হচ্ছে এক্সপোনেন্ট, তারপরের 23 বিট হচ্ছে ফ্র্যাকশন। ভ্যালু ক্যালকুলেশনের যে ফর্মুলাটা আছে সেটাও একই রকম, এখানে শুধু বায়াসের ভ্যালু হচ্ছে 127। যেমন এখানে সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে একটা 32 বিট ভেরিয়েবল দেওয়া আছে। আমরা যদি এটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করি আমরা এইভাবে বের করব, এখানে সাইন বিট হচ্ছে 1, তাহলে নাম্বারটা হচ্ছে নেগেটিভ। এক্সপোনেন্টের যে ভ্যালু, এক্সপোনেন্টের ভ্যালু যদি আমরা ডেসিমেলে নিই এটা হচ্ছে 124, তাহলে ই মাইনাস বায়াস অর্থাৎ এই ভ্যালুটা ই মাইনাস 127, এটা হবে -3। এরপরে এখানে ফ্র্যাকশনাল পার্টটা ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্র্যাকশনাল পার্টে শুধুমাত্র একটা 1 আছে, তাহলে এটা হবে 1.01 আর বাকি সবগুলো হবে 0। এটা হচ্ছে বাইনারিতে আছে, বাইনারি থেকে এটাকে ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে, তখন আমরা পাবো এটা 1.25। ফাইনালি এই ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা হবে -2^-3 ইন্টু 1.25, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো -0.15625। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা ম্যাথল্যাব এই ফরম্যাটে কম্পিউটারে স্টোর করে রাখবে। এখন আমি ম্যাথল্যাবে দুইটা ভেরিয়েবল ডিফাইন করলাম, একটা হচ্ছে a = 1.25, যেহেতু এখানে কোনো কিছু মেনশন করা হয় নাই এটা হবে ডিফল্ট ডেটা টাইপ, অর্থাৎ এটা হবে ডাবল টাইপ ভেরিয়েবল, আর এখানে সিঙ্গেল মেনশন করে দেওয়া হয়েছে, এটা হবে সিঙ্গেল টাইপ ভেরিয়েবল। এবার whos কমান্ড দিয়ে আমি এটাকে দেখব, এখানে a ভেরিয়েবল যেটা আছে সেটা আসলো ডাবল আর b ভেরিয়েবল আসলো সিঙ্গেল। আবার a ভেরিয়েবল হচ্ছে 8 বাইট অর্থাৎ 64 বিটের ভেরিয়েবল, আর b ভেরিয়েবল হচ্ছে 4 বাইট অর্থাৎ 32 বিটের ভেরিয়েবল। সিঙ্গেল টাইপ ভেরিয়েবলের ম্যাক্সিমাম রেঞ্জ জানার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি রিয়েল ম্যাক্স, এখানে ভেরিয়েবল ক্লাস বলে দিলে এটার ম্যাক্সিমাম রেঞ্জটা দেখাবে। তো এই ভ্যালুটাই হচ্ছে সিঙ্গেল টাইপ ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম ভ্যালু। এরপর সিঙ্গেল টাইপ ভেরিয়েবলের জন্য মিনিমাম পজিটিভ নাম্বার হচ্ছে এই ফাংশন দিয়ে বের করা যায়, এটাই হচ্ছে সিঙ্গেল ক্লাস ভেরিয়েবলের জন্য মিনিমাম পজিটিভ নাম্বার। এরপর ইন্টিজার নাম্বার অর্থাৎ শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য ম্যাথল্যাবে কিছু আলাদা ভেরিয়েবল টাইপ রয়েছে। ম্যাথল্যাবে ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে সাইন্ড অথবা আনসাইন্ড হিসেবে ডিফাইন করা যায়, পাশাপাশি ভেরিয়েবলগুলো কত বিটের হবে সেটাও নির্ধারণ করার অপশন রয়েছে। সব মিলিয়ে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করার জন্য ম্যাথল্যাবে 8 ধরনের ভেরিয়েবল টাইপ আছে। তার মধ্যে প্রথম এই 4টা হচ্ছে সাইন্ড ইন্টিজারের জন্য, আর পরের 4টা হচ্ছে আনসাইন্ড ইন্টিজারের জন্য। সাইন্ড এবং আনসাইন্ড টাইপ ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে সাইন টাইপ ভেরিয়েবলের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হয় সাইন বিট, আর বাকি বিটগুলো হচ্ছে নাম্বারের ভ্যালুর সাথে সংশ্লিষ্ট। আর আনসাইন ইন্টিজারের ক্ষেত্রে কোনো সাইন বিট থাকে না, সবগুলো বিটই হচ্ছে নাম্বারের ভ্যালুর সাথে সংশ্লিষ্ট। এখানে যে ডেটা ফরম্যাট দেখানো হয়েছে সেটা হচ্ছে 8 বিট সাইন নাম্বারের জন্য। এক্ষেত্রে সাইন বিট যদি 1 হয় নাম্বারটা হবে পজিটিভ, সাইন বিট যদি 0 হয় নাম্বারটা হবে নেগেটিভ। সাইন বিট বাদ দিলে নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য আর থাকে 7 বিট। এজন্য 8 বিট সাইন নাম্বারের রেঞ্জ হচ্ছে -2^7 থেকে +2^7 -1 পর্যন্ত, অর্থাৎ -28 থেকে +127 পর্যন্ত। এটা হচ্ছে 8 বিট আনসাইন নাম্বারের ফরম্যাট। এখানে যেহেতু কোনো সাইন বিট নাই তাহলে 8 বিটই হচ্ছে নাম্বারের সাথে সংশ্লিষ্ট, এজন্য এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 2^8 -1 অর্থাৎ 0 থেকে 255। তো বিভিন্ন ইন্টিজার টাইপ ভেরিয়েবলের রেঞ্জ কতটুকু সেটা দেখার জন্য ম্যাথল্যাবে আমরা এই দুইটা ফাংশন ব্যবহার করতে পারি, ইন্ট ম্যাক্স এবং ইন্ট মিন। যেমন আমরা যদি ইন্ট ম্যাক্স int 8 এভাবে লিখি তাহলে আনসাইন্ড 8 বিট ইন্টিজারের জন্য ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আসবে। আবার এটা যদি আমরা লিখি তাহলে আনসাইন্ড 8 বিট ইন্টিজারের জন্য মিনিমাম ভ্যালু কত সেটাও আসবে। এই বিষয়টা আমরা ম্যাথল্যাবে ভেরিফাই করে দেখতে পারি।
এই যে আমরা দেখতে পাচ্ছি আনসাইন্ড 8 বিট ইন্টিজারের জন্য ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, যেটা আমরা এখানেও দেখেছিলাম। আবার আনসাইন্ড 8 বিট ইন্টিজারের জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে 0। সিমিলারলি আমরা যদি সাইন্ড 8 বিট ইন্টিজারের জন্য মিনিমাম ভ্যালু কত সেটা দেখতে চাই, আমরা এভাবে লিখব। মিনিমাম ভ্যালু হচ্ছে -128, আমরা এখানে সেটাই দেখেছিলাম। ম্যাথল্যাবে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে ইন্টিজার টাইপ ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাই, তাহলে এই 8টা ডেটা টাইপে যে কোনো একটা ইউজ করতে হবে। যেমন আমি এই একটা ভেরিয়েবলকে যদি 8 বিট সাইন ইন্টিজার হিসেবে ডিফাইন করতে চাই, তাহলে এভাবে লিখতে পারি। আবার বি ভেরিয়েবলকে যদি আমি 64 বিট আনসাইন্ড ইন্টিজার হিসেবে ডিফাইন করতে চাই, তাহলে আমি এভাবে লিখব। এখন WHOS কমান্ড দিয়ে আমি যদি দেখি, এখানে এ ভেরিয়েবল যেটা আছে এটা হচ্ছে 8 বিট ইন্টিজার, 1 বাইটের ভেরিয়েবল। আর বি যেটা আছে এটা হচ্ছে 64 বিট আনসাইন্ড ইন্টিজার, অর্থাৎ 8 বাইটের ভেরিয়েবল। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ এ এবং অবজেক্টিভ বি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ সি এবং অবজেক্টিভ ডি নিয়ে আলোচনা করব।